আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে একটি গৃহযুদ্ধ হবে। গৃহযুদ্ধ শুরু হতে চলেছে বাংলাদেশে, এটা হওয়ারই ছিল। ভয়ঙ্কর একটা বিভাজনের রেখা পুরো জাতির মধ্যে সৃষ্টি করে একটা গৃহযুদ্ধ তারা বাঁধানোর চেষ্টা করবে। তার ইঙ্গিত আমরা তো নানানভাবে পাচ্ছি। স্বাধীনতা ছিল, আপনি তো এখন তাও নাই। ডিজিএফ এর যে মিডিয়া সেল রমরমা এবং ওই মিডিয়া সেলের বহুজন মালিকদের কাছ থেকে সরাসরি তারা টাকা পয়সা নিত। ওই ডাকাতদের কাহিনী তো ভাই এটা, এগুলা দেখার পর নির্বাচনের পরিবেশ আপনি খুঁজে পাবেন? একদম পাবেন না। এই কাজের সাথে জড়িত বাংলাদেশের পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে এমন কোন অর্গান ছিল না বাংলাদেশের। সামনের দিন এই আসছে, আওয়ামী লীগ যেভাবে পিটাচ্ছে, খেতাচ্ছে, জেলে ভরছে, তবে একটা সময় মাঠ শূন্য হবে। শূন্য হওয়ার পরে কি হবে? নিজেরা কামড়াকামড়ি। ওই যে অনেকে বলেন আর ডক্টর ইউনূস সাহেব দেশে একটা সাংঘাতিক কাজ করে দিয়েছেন ক্ষমতা নিয়ে, যে উনি ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে দিয়েছেন। সেই ঘরে ঘরে ঝগড়ার একটা প্রতিফলন আমাদের চোখে আছে এবং খবরটা পড়ছি। আমরা হয়তো কেউ এখনো বুঝে উঠতে পারছি না দেশে কি হচ্ছে। একদিকে আমরা দেখি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে, তারা কথা বলছে নিরপেক্ষতা, সংলাপ, শুদ্ধি অভিযানের। আর এই ফাঁকে আওয়ামী লীগ আবার নিজেদের যে পূর্বের জায়গা রয়েছে সেই জায়গাটুকু করে নেওয়ার জন্য ব্যস্ত। তারেক রহমান করতে চাইলে তারেক রহমানকেও মেরে ফেলা হবে, কারণ ওখানে বিএনপি সাউয়া বসে আছে, বিএনপির গোরখোদক আব্বাস বসে আছে, মির্জা ফাক বসে আছে। জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলমের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম। আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে বর্তমানে চলমান রাজনীতি, যে প্রসঙ্গবাদ চলমান যে রাজনীতি আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ। দর্শকের বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা সংক্ষেপে করে আপনাকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। দর্শক, আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটা ভিডিওর বাকি অংশগুলো দেখে আসি। তারা যে কোনো মূল্যে তা বাস্তবায়ন করবেই এবং প্রয়োজনে ভয়ঙ্কর একটা বিভাজনের রেখা পুরো জাতির মধ্যে সৃষ্টি করে একটা গৃহযুদ্ধ তারা বাঁধানোর চেষ্টা করবে। তার ইঙ্গিত আমরা তো নানানভাবে পাচ্ছি, নানানভাবে, এবং তারই এক ধরনের একটা প্রতিধ্বনি আমরা শুনতে পেলাম শনিবার রাজধানীতে একটি অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের কণ্ঠে। তিনি বিশাল একটা বিপ্লবী বাণী দিয়েছেন। তার বক্তব্যটা একটু ছোট্ট করে শোনায় আগে। অ্যাটর্নি জেনারেল বলছেন, আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালে যারা দণ্ডিত হবেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। খুব ভালো কথা, আমরা জানি সবাই। এবং দণ্ডিত করার প্রক্রিয়া, বিচারিক প্রক্রিয়া, তাদের পক্ষ থেকে কীভাবে কী করা হয়েছে তাও কম বেশি আমরা জানি। অ্যাটর্নি জেনারেল বলছেন, আওয়ামী লীগের সঙ্গে সবচেয়ে ভয়ঙ্কর যে বক্তব্যটি তিনি দিয়েছেন শনিবার, তিনি বলছেন যে আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনার সুযোগ আছে। তার মানে কি? সুযোগ যেহেতু আছে, আইনের আওতায় আনা হবে। আচ্ছা, পরে আসছি বিষয়ে। রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও আওয়ামী লীগের বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ, মানবতা বিরোধী অপরাধের দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা যাবে। তোমরা বিচার করবে, নিঃসন্দেহে একটা বিপ্লবী বাণী। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনা যাবে, আনার সুযোগ রয়েছে, এই কথার অর্থ কি? এমন আইন কোথায় বাংলাদেশের? যারা গুম, খুন, দুর্নীতি, লুটতরাজ, টাকা পাচার ইত্যাদি ইত্যাদির সঙ্গে জড়িত তাদের সবার বিচার হোক, কেউ তো আপত্তি জানাচ্ছে না। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে জড়িত তার মানে কি? কত কোটি মানুষের বিচার তারা করতে চায়। এই নতুন তত্ত্ব কোত্থেকে হাজির করলেন অ্যাটর্নি জেনারেল সাহেব? দেখুন, যে হিসাবটা দিতে চাচ্ছি এটি অনেকবার দেওয়া হয়েছে এর আগে, তারপরও একটু শোনায় আলোচনার জায়গা থেকে। আওয়ামী লীগের ভোট ব্যাংক কত ছিল, মানে কত ভোটার ছিল? 35 থেকে 40%। আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেছে, যে ধরিও নেই কত শতাংশ কমবে? 35-40 থেকে 30-25 আছে। তো বাংলাদেশে বর্তমানে যে ভোটার 12 কোটি, তার 25% কত? 2.5 কোটি, মানে 3 কোটি ভোটার। আচ্ছা, জনসংখ্যা যদি 18 কোটি হয়, তার 25% কত? প্রায় 4.5 কোটি। এই 4.5 কোটি মানুষের বিচার করবেন? 4.5 কোটি মানুষকে যখন ইচ্ছে তখন যে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে
আদালতে পড়বেন, কারাগারে পড়বেন। 4.5 কোটি মানুষের বিরুদ্ধে স্টিম রোলার চালানো হবে, আর এই কোটি কোটি মানুষরা চুপচাপ বসে বসে আঙুল চুষবে, কোনো ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া হবে না। তার মানে কি, যেভাবে পারা যায় একটা গৃহযুদ্ধের দিকে সরকার যে কোনোভাবে দেশকে নিয়ে যাবে। এই অ্যাটর্নি জেনারেলের রেফারেন্স দিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম একটি জ্বালাময়ী বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে তিনি নাকি শুনেছেন অন্তর্বর্তী সরকারের এখতিয়ার কতটা, অন্তর্বর্তী সরকার নাকি যা ইচ্ছে, মানে যে কোনো চুক্তি, যে কোনো সিদ্ধান্ত যখন ইচ্ছে নিতে পারে, এই রাইটসগুলো নাকি অন্তর্বর্তী সরকার রয়েছে। এই হচ্ছে এই অ্যাটর্নি জেনারেল মিস্টার মোহাম্মদ আসাদুজ্জামানের বক্তব্য। তিনি আবার মবকে সাপোর্ট করে শনিবার একই অনুষ্ঠানে কথা বলেন। কি বলেছেন? এই মবের সৃষ্টি হচ্ছে আওয়ামী লীগের 15.5 বছরের যে কর্মকাণ্ড, তার ক্ষোভের বহিঃপ্রকাশ। কিভাবে জাস্টিফাই করছেন একজন অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের সর্বোচ্চ আইনি কর্মকর্তা হয়ে? অ্যাটর্নি জেনারেল সরকারি পদ নয়, এটা রাষ্ট্র নিযুক্ত পদ। তারপরও আমাদের দেশের যে সংস্কৃতি, তাতে অ্যাটর্নি জেনারেলরা সবসময় সরকারের পারপাসে সার্ভ করেছে, আমরা জানি। যে কোনো আইনি বিষয়ে সরকারকেই সমর্থন করেছে, রাষ্ট্রকে নয়। সব মেনে নিলাম, কিন্তু এ ধরনের ভয়ঙ্কর বিশেষ একটি দলের বিরুদ্ধে দাঁড়িয়ে এ ধরনের ভয়ঙ্কর বক্তব্য দিয়েছেন, ন্যাক্কারজনক, পুরো লেজর বৃত্তি সম্পন্ন বক্তব্য কারোর মুখ থেকে আমরা শুনেছি? আমার তো মনে পড়ে না। এদিকে পুলিশের বড় বড় কর্তারা, তারাও বিভিন্ন ধরনের সভা সমাবেশে, রাজনৈতিক সভা সমাবেশে উপস্থিত হয়ে তারাও বৈপ্লবিক বাণী ছাড়ছেন। যেমন বৃহস্পতিবার রাজধানীতে জামাতের একটি অনুষ্ঠান ছিল। রাজধানীর আজিমপুর এলাকায় ঢাকা 7 আসনের জামাতের সংসদ সদস্য পদপ্রার্থী হাজী এনায়েত উল্লাহর উদ্যোগে এই সমাবেশটি ছিল। সেখানে উপস্থিত ছিলেন কে? লালবাগ থানার সহকারী কমিশনার মিস্টার শাহ আলম। মিস্টার শাহ আলম ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলছেন, বক্তব্যটা শুনুন। আগের ফ্যাসিস্ট সরকার পুরো দেশ বিক্রি করে দিয়েছে। ভাই, দেশ বিক্রি করে দিলে আবার কিভাবে দেশ পুনরুদ্ধার হলো ঠিক বুঝলাম না। আচ্ছা, এটা আপনারা সবাই জানেন, পত্রিকাতেও পড়েছেন। পত্রিকাতে নাকি আমরা পড়েছি আওয়ামী লীগ দেশ বিক্রি করে দিয়েছিল। এখন একটা সুযোগ এসেছে দেশের জন্য কাজ করার। বা আপনার রাষ্ট্রদ্রোহিতা প্রতিনিয়ত দেশের সাথে করে যাচ্ছে, এটা কিন্তু তিনি ঠিকই বুঝতে পারছে। ইভেন দেখবেন যে তিনি আরো একটি কথা খুব জোর দিয়ে কিন্তু বলছে যে 5 আগস্টের পরেই আওয়ামী লীগ নানান জায়গায় থেকে আজান দিবে, নানান জায়গায় থেকে তারা বড় বড় সমাবেশ এবং গৃহযুদ্ধের ডাক দিবে। 5 আগস্টের পরে বাংলাদেশে কোনো বিক্ষোভ মিছিল হবে না, বাংলাদেশে কোনো বড় আওয়ামী লীগের সমাবেশ হবে না। তাহলে হবে কি? 5 আগস্টের পরে বাংলাদেশে যা হবে সেটি হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে একটি গৃহযুদ্ধ হবে। স্বৈরাচারের বিরুদ্ধে, স্বাধীনতা যারা নাকি বিরোধী তাদের বিরুদ্ধে, যারা নাকি বাংলাদেশ বিরোধী তাদের বিরুদ্ধে, যারা নাকি বাংলাদেশের প্রতিটি মানুষের গর্বের আপনার স্বাধীনতা 1971 সাল, যারা নাকি এই স্বাধীনতা বিরোধী, তাদেরকে প্রত্যেককে ধরে ধরে সর্বোচ্চ বিচারের মুখোমুখি করবে আওয়ামী লীগ। দর্শক বন্ধুরা, আওয়ামী লীগ কি সত্যি ঘটাইতে পারবে? যদি আমি বলি হ্যাঁ ভাই, শতভাগ। কারণ এতদিন ধরে বাংলাদেশে এত মব জাস্টিস, দখলবাজিতা, হত্যাকাণ্ড প্রতিনিয়ত আপনি দেখেন, পুলিশকে যেভাবে হুমকি ধমকি দিচ্ছে, মানে যদি কিঞ্চিত পরিমাণ আপনার মনের মতো না হয়, মানে আপনি বলতে কারা, আমি সমন্বয়কদের কথা বলতেছি, এনসিপির নেতাকর্মীদের কথা বলতেছি, যদি তাদের আপনার ইচ্ছার বাহিরে কেউ চলে যায়, কিংবা কোনো পুলিশ প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদের ইচ্ছা মোতাবেক যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলেই আপনার থানা ঘেরাও করবে, না হলে আপনাকে উলঙ্গ করে রাজপথে নেমে আসবে। ইভেন একটা পর্যায়ে আপনি গণধোলায় আপনাকে দিয়ে সেখানে হত্যাও করতে পারে। শুধু এটাই না, আপনার বাড়ি টাড়ি যা আছে সব ভেঙে চুরে বুলডোজার দিয়ে জাস্ট গুড়িয়েও দিতে পারে। এই হচ্ছে বর্তমান সরকারের অবস্থা। আর এই সরকার প্রতিনিয়ত, যেখানে আপনি দেখেন যারা নাকি বিদেশ থেকে প্রতিনিয়ত হুমকি ধমকি দিচ্ছে, তারা কিন্তু বলতেছে যে যারা নাকি বলো যে জুলাইকে এটা ছোট বা নোংরা ভাষায় তুলনা করো, তাদের উদ্দেশ্যে বলতে চাই সামনে কিন্তু টঙ্গি বাড়ি রাখছি, বুলডোজার দিয়ে কিন্তু উড়িয়ে দিব। এই ধরনের হুমকি ধমকি কিন্তু প্রতিনিয়ত দিচ্ছে, তাই না? তো যাই হোক দর্শক বন্ধুরা, তো এটা শুধু আমার কথা না, এখন কিন্তু আপনার ডিফেন্সের লোক সাবেক, তারাও কিন্তু একে একে এসে কথা বলতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনারা কে কি মনে করছেন সেটা আপনারা অবশ্যই জানিয়ে যাবেন যে 5 আগস্টের পরে আওয়ামী লীগ কি অরিজিনালি ভয়ঙ্কর রূপে ফিরে, যেখানে আপনার আওয়ামী লীগের নেতা কর্মীদেরও
মানে লাইভে নানানভাবে বা নানান প্ল্যাটফর্মে তাদের সাক্ষাৎকার দেখা যাচ্ছে, আকার ইঙ্গিত কিন্তু এটাই দিচ্ছে। আপনার কি বলে এই ওবায়দুল কাদের, তিনিও মানে প্রতিনিয়ত একের পর এক বর্তমান হুমকি ধুমকি দিয়ে যাচ্ছে, অহংকার দিয়ে যাচ্ছে। এটা কিন্তু তারই একটি আভাস যে 5ই আগস্টের পরে বা 5ই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের বড় একটি পরিকল্পনা কিন্তু আমরা টের পাচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন সেটা আপনারা অবশ্যই ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে 2025 জুলাইয়ে যা সিচুয়েশন, তাতে আগামী কয়েকদিনের মধ্যে গৃহযুদ্ধ শুরু হতে চলেছে বাংলাদেশে। এটা হওয়ারই ছিল। তার কারণ কি? তার কারণ হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে কোনো একটা পার্টি যে শাসক হিসাবে নিজেকে দাবি করবে সেই পজিশনে কেউ নেই। না আছে আওয়ামী লীগ, না আছে বিএনপি, না আছে জামায়াতে ইসলামী, না আছে মোহাম্মদ ইউনূস এবং তার ভাইপোরা। কেন? তার কারণ কেউই ভোটে জিতে আসেনি। এসেছিল আওয়ামী লীগ, কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, হতে পারে আওয়ামী লীগের সমস্যা ছিল, সেগুলো তো আমাদের দেখার দরকার নেই। দেখার যেটা দরকার সেটা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে সিচুয়েশান কী কী করতে হবে। তার কারণ হচ্ছে বাংলাদেশের সমস্ত মানুষ, সবাই হয়তো বলাটা ভুল, ম্যাক্সিমাম মানুষ চাইছে ভারত বিরোধিতা করে তারা বিরাট বড় জায়গায় যাবে। তো ভারত তাদেরকে ছেড়ে দেওয়ার বন্দোবস্ত করে দিয়েছে। ভারত এবার যেটা করছে, স্থলপথে সমস্ত জিনিসপত্র আদান প্রদান বন্ধ, একেবারে 100% করে দিয়ে জলপথটা বন্ধ, আকাশপথ বাকি থাকবে, সেটা করে দেবে। সময়ের অপেক্ষা শুধু। আপনারা এত টেনশন করছেন কেন? ভারত মানে আপনারা যদি চান ভারত বিরোধিতা করবেন, এটা তো আমাদের কাছেও ভালো হবে। কারণ যেটা দেখা যাচ্ছে, গঙ্গার জল চুক্তি যে 2096-তে হয়েছিল এবং 2026-এ আবার নতুন করে হওয়ার কথা ছিল, সেটা আর হবে না। ও গুড়ে বালি। ওকে, গঙ্গার জল চুক্তিতে আপনাদেরকে বেশি জল দেওয়ার মতোই একটা চুক্তি করেছিল, ভালোবেসে করা হয়েছিল। কিন্তু ভালোবাসার মান কি সব প্রেমিক বা সব প্রেমিকা দিতে পারে না। এখন অনেকে বলবেন ভারত বাংলাদেশ কি প্রেমিক প্রেমিকা? হ্যাঁ, প্রায় তাই। তার কারণ যখনই পার্শ্ববর্তী একটি দেশ আপনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকবে, তখন তাদের যে সম্বন্ধটা সেটা প্রেমিক প্রেমিকার মতোই হওয়া উচিত। সেটা যদি না হয় সেটাই খারাপ। আর বিচ্ছেদ হলে কি হবে? বিরহ হবে। বিরহের জ্বালাতে ওই যে একজন প্রেমিক একজন প্রেমিকাকে গিফট দেয় না, আইফোন দিয়েছিল, তারপরে বিভিন্ন রকম নেল পালিশ থেকে শুরু করে অনেক কিছু দিয়েছিল, তো সেগুলো কেড়ে নেবে। এটা ন্যাচারাল ব্যাপার। এখানেও সেই ন্যাচারাল ব্যাপার ঘটতে চলেছে। বাংলাদেশের থেকে সমস্ত কিছু আস্তে আস্তে করে এবার ছিনিয়ে নেবে ভারত। কোথায় যাবে? পাকিস্তান? কোথায় যাবে? চায়না? অবভিয়াসলি নিশ্চয়ই যাবে, কেন যাবে না? তারা সার্বভৌম দেশ। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে বাংলাদেশ সার্বভৌম? নিজের বুকে হাত রেখে বলুন তো একজন বাংলাদেশি নিজের বুকে হাত রেখে বলুন। যে দেশে জন্ম দিয়েছে শেখ মুজিবুর রহমান, যাকে আরও বেটারভাবে গঠন করেছে শেখ হাসিনা, তাদেরকে দেশ থেকে একেবারে সরিয়ে দিয়ে আপনারা ভাবছেন যে দেশকে বড় জায়গায় নিশ্চয়ই নিয়ে যান। কিন্তু কি হয়েছে জানেন তো? আপনাদের কেউ পাত্তাই দিচ্ছে না। আপনাদের যে মাথা মোহাম্মদ ইউনূস চেয়েছিল ইংল্যান্ডে গিয়ে প্রধানমন্ত্রীর একটা সাক্ষাৎ, দেয়নি। ছোট লোকের মতো তাড়িয়ে দিয়েছে। আপনাদের লজ্জা হয় না? বাংলাদেশি হিসাবে আপনাদের একটু লজ্জা হয় না? যেখানে শেখ হাসিনা লন্ডনে গিয়ে রেড কার্পেটের উপরে হেঁটে উনি একটি কি বলবো মিটিং করেছিলেন। ভারতে এসে উনি রেড কার্পেটে মিটিং করেছেন। মোহাম্মদ ইউনূস তিনি মানে এইভাবে চেয়ে যে হে আল্লাহ আমাকে একটুখানি ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দাও, পারেনি। আল্লাহও দেখা করেনি। তো এখানে বুঝতে হবে যে আপনারা কত ছোট হয়ে গেছেন এই মোহাম্মদ ইউনূসের আমলে। এক আং সান সু কি শান্তিতে নোবেল পুরস্কার শেষ করেছে মায়ানমারকে, আর আরেক শান্তির ছেলে আপনাদেরকে শেষ করছে। এবং এটাতে আপনারা বিরাট বড় খুশি হওয়ার কারণই আছে। কারণ অনেকে জানেন তো, ওই মানুষের একটা স্বভাব আছে, মানুষ সব মানুষের নয়, আপনাদের মতো কিছু মানুষের একটা স্বভাব আছে। আপনারা স্টেবল কিছু দেখতে পারেন না। আপনারা সব সময় চান যে আমরা একটুখানি উপরে যাবো নিচে আসবো। উপরে গেছিলেন শেখ হাসিনার আমলে, ভারতবর্ষের টাকা বা রুপিসের সঙ্গে বাংলাদেশের যে টাকা তা প্যারালাল হয়ে গিয়েছিল। এই উন্নতি আপনাদের সহ্য হয়নি। আমরা হয়তো কেউ এখনো বুঝে উঠতে পারছি না দেশে কি হচ্ছে। একদিকে আমরা দেখি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে, তারা কথা বলছে নিরপেক্ষতা, সংলাপ, শুদ্ধি অভিযানের, কিন্তু বাস্তবে তো আমরা তেমন কিছু দেখছি বলে মনে হচ্ছে। আর এই ফাঁকে আওয়ামী লীগ আবার নিজেদের যে পূর্বের জায়গা রয়েছে সেই জায়গাটুকু করে নেওয়ার জন্য ব্যস্ত, তাও একেবারে প্রকাশ্যে নয়, কিন্তু খুব সুপরিকল্পিত। ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাম্প্রতিক সময়ে ভারতে বসে যে কথা বলছেন সেটা শুনলে একটু থমকে যেতে হয়। তিনি খুব স্পষ্ট ভাষায় বলেছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না।
আর আমরা তা হতে দেব না। এটা একটা রাজনৈতিক বক্তব্য হলেও তার ভেতরেই রয়েছে এক প্রকার অঘোষিত হুমকি। একই সঙ্গে এটা আওয়ামী লীগের অবস্থানও স্পষ্ট করে। একটা কথা বলি, রাজনীতিতে অনুপস্থিত থাকার সুযোগ কেউ কাউকে দেয় না। যদি আপনি শূন্যতা তৈরি করেন, কারো না কারো সেই জায়গা পূরণ করতেই হবে। এটাই বাস্তবতা এবং এটাই হচ্ছে রাজনৈতিক মাঠের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের জায়গা পূরণ করতে পারছে না, মানুষ খুশি না, নির্বাচন দিয়ে তারা খুব একটা নিশ্চিত না এবং ভবিষ্যৎ নিয়েও তারা খুব একটা ভাবছে না। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ আবার আস্তে আস্তে মাঠে নামছে কিংবা মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। তবে এবার তারা যেভাবে নামছে তা একটু আলাদা। কাদের সাহেব ভারতে বসে শুধু বক্তব্য দেননি, তিনি আসলে একটা বার্তা ছড়িয়ে দিয়েছেন দেশে এবং আন্তর্জাতিক মহলে। তার বক্তব্যে বারবার উঠে এসেছে নির্বাচন ঠেকাতে চাইলে জনগণই প্রতিরোধ করবে। তিনি এমনটাও বলেননি যে দল প্রতিরোধ করবে, বলেছেন জনগণ প্রতিরোধ করবে। এই কথার অর্থ আসলে কি দাঁড়ায়? এর মানে আমি যতটুকু মনে করছি, তারা আবার সেই পুরনো শক্তি, সেই জনগণ আমাদের সঙ্গে কথাটাকে সামনে আনছে, যা হয়তো আপনি দিনে বড় ধরনের রাজনৈতিক সংঘাতের আভাস পাচ্ছেন। মানুষ আসলে এখন বিভ্রান্ত। একদিকে তারা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা দেখছে, অন্যদিকে আওয়ামী লীগের কথাবার্তা শুনে আবার ভয়ও পাচ্ছে, যদি আবার সেই গুম নিখোঁজ কণ্ঠরোধের দিন ফিরে আসে, এমনটা এক পক্ষ মনে করছেন। তবে বাস্তবতা কি? যদি অন্তর্বর্তীকালীন সরকার মানুষের বিশ্বাস ফিরিয়ে আনতে না পারে, তবে হয়তো আওয়ামী লীগকেই অনেকে কম খারাপ বা পরিচিত বিপদ হিসাবে বেছে নেবে। এটাই সত্য বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে। এটাও তো একটা আশঙ্কাজনক জায়গা, তাই না? আবার ভারতের ভূমিকাও এখানে খুব স্পষ্ট হয়ে উঠেছে। এমন অনেক ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে দিল্লি আওয়ামী লীগের সঙ্গে ঘন ঘন যোগাযোগ রাখছে। ভারতও চায় না বাংলাদেশের মধ্যে কোনো অস্থিরতা দেখা দিক। তারা চায় নিয়ন্ত্রিত, বন্ধুত্বপূর্ণ আর তাদের স্বার্থ রক্ষা করে এমন একটি সরকার, সে যে কোনো সরকারই হোক কিংবা যে কোনো রাজনৈতিক দলই হোক। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ যদি আবার তাদের পছন্দের সরকার হয়, তবে তারা সেটাকেই সমর্থন করবে। এখন আমার মনে যে প্রশ্ন জাগে সেটি হচ্ছে, আমরা কি এখন এমন একটা অবস্থায় চলে এসেছি যেখানে কেউ ঠিকভাবে দেশ চালাতে পারছে না, আর পুরনো শক্তি ধীরে ধীরে আবার নিজেদের জায়গা পাকা করার চেষ্টা করছে? আওয়ামী লীগ হয়তো এখন সরকারে নেই, কিন্তু তারা কোনোদিন মাঠ ছেড়ে দেয়নি। এই নেই কিন্তু আছে অবস্থারই তাদের রাজনৈতিক কৌশলের সবচেয়ে বড় শক্তি। শেষে এসে আমি শুধু একটি কথাই বলবো, এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো জনগণের মতামত ও গণতান্ত্রিক স্পেস টিকিয়ে রাখা। হুমকি, চাপ বা আমরা না থাকলে দেশ চলবে না এমন ধরনের বক্তব্য রাজনীতিকে এগিয়ে নেয় না, বরং সংকটটাকে আরো গভীর করে তোলে। আপনারা কি ভাবছেন, এই মুহূর্তে দেশের জন্য কে বেশি বিপজ্জনক এবং কে বেশি দায়িত্বশীল? অন্তর্বর্তীকালীন সরকার নাকি সংগঠিত হয়ে ফিরতে থাকা আওয়ামী লীগ? বিএনপির শীর্ষ নেতারা ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে গালমন্দ শুরু করেছেন যৌথভাবে। কারণ একটি ছবি পোস্ট করে তিনি বিএনপি নেতাদেরকে দেখিয়ে দিয়েছেন যে একজন জুলাই যোদ্ধা সামনে দিয়ে যাচ্ছে, আর বিএনপির সকল সিনিয়র নেতারা ডানে বামে একে অপরের সাথে ফিসফাস আলাপে ব্যস্ত। জুলাই আহত সেই যোদ্ধার দিকে কেউ তাকাননি বিএনপির করা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিএনপিকে নিয়ে আবারও কথা নয় শুধু, এবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য। চ্যালেঞ্জ দিয়েছেন আগামী নির্বাচনে বিএনপি কিভাবে বিজয় আনে সেটা আমি দেখিয়ে দেব। ভিডিওর শেষে এসে আজকে যে কয়েক ঘন্টা আগে ডাক্তার পিনাকি ভট্টাচার্য পোস্ট করেছেন সেই ভিডিওটা আমি সম্পূর্ণ দেখেছি। সেই ভিডিওর আগে এর একদিন আগে তিনি একটা ফটো পোস্ট করেছেন। ফটোটা ছিল চিনমন্ত্রী সম্মেলনে জুলাই আহতদেরকে নিয়ে বিএনপি যে অনুষ্ঠানটি করেছে, সেই অনুষ্ঠানের মাঝে একজন আহত ক্রেস চেপে তার একটি পা নাই হয়ে গিয়েছে এই জুলাই বিপ্লবে। সে কারণে সে ক্রেস চেপে দুই হাতে আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছে। সকল বিএনপির সিনিয়র নেতারা বসা, একজন সিনিয়র নেতা তার দিকে তাকাচ্ছেন না। সবাই ব্যস্ত নিজেদের মধ্যে ফিস 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 আলোচনা নিয়ে, নিজেদের ভিতরে কথাবার্তা নিয়ে। অথচ এইরকম যোদ্ধাদেরকে নিয়ে সেদিনের অনুষ্ঠানটা আয়োজন করেছে বিএনপি। কিন্তু সেই অনুষ্ঠানের ভিতরে সেই যোদ্ধাকে যদি এতটুকু সম্মাননা বা যোদ্ধাকে দেখার পরে যদি আমার নজর বা আমার চক্ষু না কাড়ে, আমার হৃদয় যদি কন্দন না হয়, আমার হৃদয়ে যদি কোনো আবেগ তৈরি না হয়, তাহলে আমি কি করে বাংলাদেশকে নতুন বাংলাদেশ, সোনার বাংলাদেশ, হাসিনা মুক্ত সুন্দর বাংলাদেশ উপহার দেব? কারণে আজকের ভিডিওতে পিনাকি ভট্টাচার্য খেপেছেন এভাবে যে আমি দেখে দেব, আমাকে
যেহেতু এই বিএনপির বুইরা খাটাসরা, এভাবে উনি বলে, ওনার ভাষাটা, ওনার ল্যাঙ্গুয়েজটা আমরা সবাই জানি, যে এই বুইরা খাটাসরা যেহেতু আমি কি বললাম সেটা না দেখে না বুঝে আমার সমালোচনায় নেমে পড়েছে এবং তাদের লোকজনকে নামিয়ে দিয়েছে আমাকে গালমন্দ করার জন্য, আর আমি পিনাকি ভট্টাচার্য দেখব তারা কিভাবে সরকারে যায়। প্রিয় দর্শক, এটা খুব ছোটখাটো চ্যালেঞ্জ নয়, এটা বড় মাপের একটি চ্যালেঞ্জ এবং বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের উপরে, বিএনপির উপরে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের এই চ্যালেঞ্জ। আমরা সবাই জানি যে পিনাকি ভট্টাচার্যের এক সাইডের ডান হাত হলেন গা সাংবাদিক ইলিয়াস হোসেন, আর বাম হাত হলেন গিয়ে আমরা আমেরিকা থেকে ডক্টর কনক সারোয়ার এবং ইলিয়াস হোসেন। ডক্টর পিনাকি ভট্টাচার্য যেন এক মায়ের 3 সন্তানের মতো তারা অনলাইন সোশ্যাল মিডিয়ায় কাজ করে গিয়েছেন এবং কাজ করে যাচ্ছেন। কিন্তু আজকে পিনাকিকে যদি বিএনপির সিনিয়র নেতারা বেদম মানি সমালোচনা করে, এই সাংবাদিক ইলিয়াস হোসেন এবং ডক্টর কনক সারোয়ার সহ যখন খেপে যাবে এবং তার প্রতিবাদ করা শুরু করে যাবে, তখন কিন্তু থলের বিড়াল অনেক কিছু বের হয়ে আসবে। কেননা এই আহত তাদের বিএনপির, আর সিনিয়র নেতারাও বিএনপির, কিন্তু তারা এই বিশাল হলের ভিতরে বসা, কিন্তু আহতটার দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই, তাদের কোনো ভালোবাসা নাই, তাদের কোনো আবেগ নাই, তারা তাকে দেখে কেউ এগিয়ে যাচ্ছেন না, তারা নিজেরা ফিসফাস রাজনৈতিক আলাপ নিয়ে ব্যস্ত। তার প্রতি কোনো ধরনের সহনশীলতা না দেখানোর কারণে পিনাকি ভট্টাচার্য সেই ফটোটা তার ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করে শুধুমাত্র লিখেছেন যে এই আহত যোদ্ধাকে অসম্মান করলেন বিএনপির সিনিয়র নেতারা, মানে যারা আগামীতে বাংলাদেশ পরিচালনা করতে তারা কি করে, তাদের কোন নৈতিকতা, তাদের কোন অধিকার আছে বাংলাদেশকে তারা পরিচালনা করবে। দর্শক, আমি এই ফটোটা এই কারণে আপনাদের দেখার জন্য ভিডিওর মধ্যে যুক্ত করে দিলাম, কারণ এই ফটোটা আপনারা দেখার পরে আপনাদের বিবেক কি বলে, আপনারা নিজেরা মানসিকভাবে কি ভাবছেন, পিনাকি ভট্টাচার্য ভুল করেছে নাকি বিএনপি নেতারা শুধু শুধু পিনাকি ভট্টাচার্যের নামে কলঙ্ক ছুড়ে নিজেদের অস্তিত্ব নষ্ট করা এবং নিজেদের ভিতরে লুকিয়ে থাকা অনেক কলঙ্ক এখন প্রকাশ করবে ডাক্তার পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দর্শকরা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখাবো না কোনো ভিডিওতে, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।